আজকের ক্লাসে আলোচনা করব অটো মেকানিজমের কুলিং সিস্টেম নিয়ে আলোচনা করব। কুলিং সিস্টেম হলো কত প্রকার? কুলিং সিস্টেম কত প্রকার? দুই প্রকার। এক নম্বর হলো এয়ার কুলিং সিস্টেম, আরেক প্রকার হলো কি লিকুইড কুলিং সিস্টেম। এই মূলত কুলিং সিস্টেম কাকে বলে? কুলিং সিস্টেম হলো ইঞ্জিনের অতিরিক্ত তাপ বিতাড়িত করিয়া সঠিক তাপমাত্রায় রাখাটাই হলো কার কাজ? কুলিং সিস্টেমের কাজ। এই কুলিং সিস্টেম দুই প্রকার। এক নম্বর হলো এয়ার কুলিং সিস্টেম, আর এক প্রকার হলো লিকুইড কুলিং সিস্টেম। এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিনকে ঠান্ডা করার কাজে বাতাস ব্যবহার হয়, আর লিকুইড কুলিং সিস্টেম হলো ইঞ্জিন ঠান্ডা করার কাজে পানি ব্যবহৃত হয়। এখন এই কুলিং সিস্টেম প্রথম ফার্স্টে কুলিং সিস্টেমের যেটা আছে এটা হলো কি রেডিয়েটর। এই রেডিয়েটরের কাজ কি? রেডিয়েটরের কাজটি হলো পানিটাকে সংরক্ষণ করা এবং আংশিক ঠান্ডা করা। রেডিয়েটরের কাজ হলো কি পানিটাকে সংরক্ষণ করা এবং আংশিক ঠান্ডা করা। এই রেডিয়েটরের সাথে দুটি হোস পাইপ আছে। কয়টা হোস পাইপ? দুটি হোস পাইপ। একটা হলো আপার হোস পাইপ আর একটা হলো লোয়ার হোস পাইপ। একটা আপার মানে রেডিয়েটরের উপরের অংশে একটি হোস পাইপ আছে, আর রেডিয়েটরের নিচের অংশে আরেকটি হোস পাইপ আছে। এখন রেডিয়েটরের নিচের অংশের যে হোস পাইপটি এটার নাম হলো কি লয়ার হোস পাইপ। এই লয়ার হোস পাইপের মাধ্যমে যে পানিটা আপনার যাচ্ছে ইঞ্জিনে, সেটা হলো কি ঠান্ডা পানি যাচ্ছে। কার মাধ্যমে, কার শক্তিতে যাচ্ছে? এই লয়ার হোস পাইপের গোড়ায় যেটা আছে এটা হলো কি ওয়াটার পাম্প। এই ওয়াটার পাম্পের মাধ্যমে এর শক্তিতে পানিটাকে কি করতেছে? সার্কুলেশন দিচ্ছে। এই পানিটা ইঞ্জিনের ব্লকের চারপাশে যে ওয়াটার জ্যাকেট আছে ওই জ্যাকেটে পানিটা কি করতেছে? রাউন্ড দিচ্ছে, ঘুরছে। যখনই ইঞ্জিনের একটা নির্ধারিত তাপ আছে, ইঞ্জিনের নির্ধারিত তাপ হলো কত? 90 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আপনার আমারও কিন্তু একটা কি নির্ধারিত তাপ আছে, আছে না? আপনার আমার যে নির্ধারিত যে তাপটি আছে সেটি হলো কি 98 ডিগ্রি ফারেনহাইট, যেটা যদি আমরা সেন্টিগ্রেডে আনি 37 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস। তা ইঞ্জিনের নির্ধারিত তাপটি হলো কত? 90 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ যখন উত্তপ্ত যখন হবে পানিটা, তখন এই পানিটা এই যেমন ওয়াটার জ্যাকেটের সাথে আবার উপরের অংশে এখানে কি আছে? থার্মোস্ট্যাট ভালভ। এই থার্মোস্ট্যাট ভালভটা তখন খুলে দেবে কত ডিগ্রি হলে? 90 ডিগ্রি সেন্টিগ্রেড হলে। যদি 90 ডিগ্রি সেন্টিগ্রেডের আগে যদি এই ভালভটি খুলে দেয় তাহলে কি হবে? ইঞ্জিন পরিপূর্ণ হবে, সে কি হিট হবে না, মানে কি তার নির্ধারিত যে তাপ এই তাপ হবে না। সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। ইঞ্জিনে যদি নির্ধারিত তাপ না হয় সেই ক্ষেত্রে আপনার জ্বালানি খরচ বেড়ে যাবে। দেখা গেছে আপনার এই থার্মোস্ট্যাট ভালভে কি আছে? ডিস্টার্ব আছে। থার্মোস্ট্যাট ভালভে সে তার সঠিক কাজটি সে করছে না। যখনই 90 ডিগ্রি সেন্টিগ্রেডের আগে আপনার পানিটা সার্কুলেশন হচ্ছে, সে সার্কুলেশন দিচ্ছে, তার মানে কি তার ভালভটা খোলা। এখন কি সে নির্ধারিত যে 90 ডিগ্রি সেন্টিগ্রেড যে তাপটা হওয়ার কথা সে তাপটা সে হচ্ছে না, এর আগেই কম অবস্থায় কিন্তু ইঞ্জিনে চলছে। সেই ক্ষেত্রে কি খরচ বেড়ে যাবে? জ্বালানি খরচ বেড়ে যাবে। আমাদের 98 ডিগ্রি, আমাদের কি 98 ডিগ্রি ফারেনহাইট থাকার কথা, সেখানে 91 ডিগ্রি ফারেনহাইট নাই, আছে কত? 90 ডিগ্রি ফারেনহাইট। সেই ক্ষেত্রে কি আমাদের শরীরে যে একটা শক্তি, যে একটা বল, সেটা পাবো না। তদ্রূপ ইঞ্জিনেরও যদি নির্ধারিত তাপ না হয় তাহলে ইঞ্জিন ওই পরিমাণ শক্তি পাবে না। সেই ক্ষেত্রে আমরা যখনই দেখবো ইঞ্জিনের যে নির্ধারিত তাপটি যদি না হয় তাহলে আমরা বুঝতে পারবো এটা কিসের সমস্যা, কোন যন্ত্রাংশের সমস্যা? থার্মোস্ট্যাট ভালভের সমস্যা। তখন এরপরে থার্মোস্ট্যাট ভালভ যখন সঠিক কাজটি করবে, করার পরে এই যেমন আপার হোস পাইপের মাধ্যমে রেডিয়েটরের উপর অংশে আসবে কি আসবে? পানি আসবে। কোন পানি আসবে? ঠান্ডা পানি না গরম পানি? রেডিয়েটরের উপর অংশে কি কোন পানি আসবে? গরম পানি না ঠান্ডা পানি? গরম পানি আসবে নাকি? রেডিয়েটরের উপর অংশে আসবে কি পানি? গরম পানি। গরম পানিটা কি ওইটা ভারী না হালকা? হ্যাঁ, গরম পানিটা কি হালকা না ভারী? হালকা। এই হালকা পানিটা যখন উপরে আসে তখন এই পানিটাকে কি করছে? কুলিং ফ্যানে ওকে বাতাস দিচ্ছে। যখন বাতাস দেওয়ার পরে পানিটা, গরম পানিটা কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। যখন ঠান্ডা হবে ওই পানিটা কি উপরে থাকবে না নিচে থাকবে? নিচে থাকবে। যখন এই পানিটা আবার নিচে যাবে তখন আবার এই রেডিয়েটরের লয়ার হোস পাইপের মাধ্যমে ওয়াটার পাম্পের সাহায্যে এভাবে পানিটা সার্কুলেশন হবে। এই সার্কুলেশনই এই সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনকে নির্ধারিত তাপে রাখবে। আর এর ভিতরে যদি এই কুলিং সিস্টেমে যদি আসেন, এর ভিতরে যদি কুলিং সিস্টেমে যদি ট্রাবল থাকে সেই ক্ষেত্রে কি হবে? ইঞ্জিন হিট হয়ে যাবে। আর ইঞ্জিন যদি হিট হয়ে যায়, লোহা যত গরম হবে তত কি নরম হয়ে যাবে, ইঞ্জিন বাস্ট হয়ে যাবে। এই জন্য আমরা চালক ভাইরা যারা আছি, সে আপনার গাড়ি হোক
আরেকজনের গাড়ি হোক, ভাড়ায় চালিত হোক, বেতনভুক্ত কর্মচারী হিসেবে আপনারা জব করেন, কিন্তু আপনার প্রথম ফার্স্টে কর্তব্য কি, রেডিয়েটরে পানি আছে কিনা এটা চেক করা। আপনার এই পানির মাধ্যমে কি রেডিয়েটর ইঞ্জিনটাকে ঠান্ডা করবে। যদি পানি না থাকে তাহলে কি ইঞ্জিন ঠান্ডা করবে? করবে না। তাহলে কেউ ইঞ্জিন বাস্ট হয়ে যাবে। এটা আমাদের অবশ্যই কাজটি করে। এবং এই রেডিয়েটরে যে দেখতেছেন উপরে একটা ক্যাপ আছে, রেডিয়েটরের উপরে কি আছে? এই ক্যাপ আছে। এই ক্যাপে আপনার এই ক্যাপটার ভিতরে আপনার এই ক্যাপটা শুধু ক্যাপ নয়, এখানে আই স্প্রিং সহ ভ্যাকুয়াম ভালভ আছে, ভ্যাকুয়াম হোল্ড আছে। তারপরে এটার কারণ, এটা থাকার কারণ কি, যখন এই পানিটা উত্তপ্ত হয়ে যায়, যখন এই পানিটা উত্তপ্ত হয়ে যায়, বাষ্প হয়ে যায়, তখন কি পানি কি বেশি হয়ে যায়। যখন আপনি যখন পাতিলে পানি দিয়ে যদি চুলার উপরে দেওয়ার পরে যদি হিট দেন, তখন কি পানি কি করে না, বাড়তি হয়ে যায় না? আধা বাতিল পানি দিলে কি হয়ে যায়? এক পাতিল হয়ে যায়। যখন আপনি রেডিয়েটর ভর্তি পানি, এখন এই পানিটা যখন ইঞ্জিনে যখন আপনার গরম করছে, সেক্ষেত্রে কি হয়েছে, ওটা উত্তপ্ত হয়ে যায়, বাষ্প হয়ে যাবে। এই বাষ্প যদি অতিরিক্ত হয়ে যায়, তখন ওই যে প্রেসার ক্যাপটি আছে ওটা সম্প্রসারিত হয়, সম্প্রসারিত হয়ে ওটা আকারে কি হয়ে যায়, উপরে ছোট হয়ে যায়, তখন ওখানে বাষ্পটা বের হয়ে যায়। যদি এই আউটপুট, এই বাষ্প বের হওয়ার যদি পদ্ধতি না থাকে, তাহলে কি হয়ে যাবে, কুলিং সিস্টেমে ইঞ্জিন ফেটে যাবে, বাস্ট হয়ে যাবে। এই জন্য আমাদের দেখতে হবে এই যে উপরে যে প্রেসার ক্যাপটি আছে, এই ক্যাপটির যে প্রেসার ক্যাপটির যে আপনি ঠিক আছে কিনা, সঠিক আছে কিনা। যদি না থাকে আপনার বড় ধরনের একটি ক্ষতি হয়ে যেতে পারে। যদি আউটপুটে যদি লাইন না থাকে, আবার যদি পানি দেওয়ার পরে যদি দেখতেছেন যে পানি ওটা দিয়ে ট্যাপ টপ করে পড়তেছে, তখন আপনারা কি বুঝবেন যে এটা ট্রাবল আছে, এটা ডিস্টার্ব আছে, এটা কোনো কাজ করবে না। আর পানি দেওয়ার পরে আটকানোর পরে যদি দেখেন যে না, ওটা সঠিকভাবে পানি পড়তেছে না, তখন মনে করবেন এটা ঠিক আছে। আর যদি বাষ্প হওয়ার পরে, ইঞ্জিন চলার পরে যদি ওইটা সম্প্রসারিত হয়ে ভিতর থেকে গ্যাসটা, বাষ্পটা বের করে যায়, তাহলে তো আপনারা বুঝতে পারবেন যে আপনার রেডিয়েটরের ক্যাপ ঠিক আছে। তারপরে আরো বোঝার উপায় হলো কি, পানি পরিপূর্ণভাবে ভরবেন, ভরার পরে ক্যাপটা লাগাই দেখবেন যে ওই রেডিয়েটরের যে প্রেসার ক্যাপটা আছে, ওই ক্যাপটা দিয়ে পানি পড়ে কিনা। ঠান্ডা অবস্থায়, যদি ইঞ্জিন ঠান্ডা অবস্থায় পড়ে, তাহলে তো মনে করবেন ট্রাবল আছে, ভ্যাকুয়াম হোল, ভ্যাকুয়াম ভালভ, স্প্রিং এর কোনো কাজ করতেছে না। সেই জন্য আমরা কি করবো, পরবর্তীতে আমাদের এটা ঠিক করে নেবো, আর না হলে বড় ধরনের কি ক্ষতি হয়ে যাবে। তা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছি, কোন বিষয় নিয়ে আলোচনা করছি? কুলিং সিস্টেম। কুলিং সিস্টেম কত প্রকার? দুই প্রকার। এক নম্বরে কি, আর এক নম্বরে কি, লিকুইড কুলিং সিস্টেম। এয়ার কুলিং সিস্টেমে কিসের মাধ্যমে ইঞ্জিন ঠান্ডা হয়? কিসের মাধ্যমে? আর লিকুইড কুলিং সিস্টেম কিসের মাধ্যমে ইঞ্জিন ঠান্ডা হয়? পানি ঠান্ডা, পানির মাধ্যমে, নাকি? এখন আপনাদেরকে আমি বলি, এক নম্বরে যেটা আছে এটা কি, রেডিয়েটরের লোয়ার ট্যাঙ্ক। এক নম্বরে কি, একটু বলেন বলেন, একটু মুখস্থ করেন। এক নম্বরে কি? দুই নম্বরে কি আছে? লোয়ার হোস পাইপ। তিন নম্বরে কি? তিন নম্বরে কি? একদম পিছন থেকে আপনি বলেন, তিন নম্বরে কি আছে? ওয়াটার পাম্প। চার নম্বরে কি? এটা এই পাশের, এই পাশের। হ্যাঁ, আপনি বলেন, চার নম্বরে কি? ওয়াটার জ্যাকেট। পাঁচ নম্বরে কি আছে? এই যে আপু, আপনি বলেন, পাঁচ নম্বরে কি? থার্মোস্ট্যাট ভালভ। গুড। তারপরে আপনি বলেন, 6 নম্বরে কি? আপার হোস পাইপ। আপার হোস পাইপের মাধ্যমে যে পানিটা, সেটা কি, কি পানি? গরম পানি। গুড। তারপরে আঙ্কেল আপনি বলেন, এই যে আঙ্কেলকে ধরেন, আপনি বলেন তো একদম 7 নম্বর, এটা কি? আস্তে আস্তে। হ্যাঁ, রেডিয়েটর আপার ট্যাঙ্ক। রেডিয়েটরের আপার ট্যাঙ্ক। আমাদের এই কুলিং সিস্টেমটা কি সুন্দরভাবে বুঝতে পেরেছে কিনা? আমরা এখন প্র্যাকটিক্যালি গাড়ির কাছে যাব। যাওয়ার পরে এই কুলিং সিস্টেমটা গাড়ির ইঞ্জিনের কোন অংশে সংযুক্ত আছে, এবং এগুলো প্র্যাকটিক্যাল আমরা এই যন্ত্রাংশগুলো দেখবো, নাকি? আচ্ছা, চলুন আমরা এখন গাড়ির কাছে চলে যাই।